করি আজকে আমরা কোশ্চেন অর্থোপেডিক্স রিলেটেড ভাইভা কোশ্চেন গুলো যেগুলো থাকে আজকে এই ব্যাপারে সেকেন্ড ক্লাস। আমরা গত রবিবারে হচ্ছে কিছু টপিক আলাপ করেছিলাম, আজকেও এরকম কিছু টপিক আসবে। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেপটিক আর্থ্রাইটিস। সেপটিক আর্থ্রাইটিস থেকে কিছু কোশ্চেন আসে, আমি সাজিয়েছি এইভাবে যে হোয়াট ইজ দ্য প্যাথোজেনেসিস অফ সেপটিক আর্থ্রাইটিস, how will you diagnose septic arthritis and how will you manage a case of septic arthritis। অর্থাৎ প্যাথোজেনেসিস, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট অনেক বড় পার্ট। হ্যাঁ, একটার মধ্যে সেপটিক আর্থ্রাইটিস মোটামুটি পুরাটা আসলো। তো এই প্যাথোজেনেসিসটা কিন্তু আমরা একবার আলাপ করছি যে বিভিন্ন মেকানিজমে হেমাটোজেনাস হতে পারে, ডাইরেক্ট ট্রমা, ওপেন ওন্ড অপারেশন, সারাউন্ডিং কোনো সফট টিস্যু ইনফেকশন, যে কোনো সোর্স থেকে একটা ব্যাকটেরিয়া জয়েন্টে আসলো। আফটার দ্যাট ইনফ্লামেশনটা শুরু হয়ে যায়। ইনফ্লামেশন শুরু হয়ে গেলে ইনফ্লামেটরি সাবস্টেন্স রিলিজ হয়, ম্যাক্রোফেজ, পলিমর্ফ, সাইনোবিয়াল সেল, এগুলো থেকে কতগুলো সাইটোকাইন, ইমিউনোগ্লোবুলিন জি এবং লাইসোজোমাল এনজাইম তৈরি হয়। তো এই লাইসোজোমাল এনজাইম মানে এই আরো মানে কিছু ব্যাকটেরিয়াল এনজাইম আর কিছু টিস্যু থেকে যে এনজাইম আসে এগুলা মিলে তোমার জয়েন্টটা ডিস্ট্রাকশন করে ফেলে। তো জয়েন্টের প্রথমে আমরা দেখি কার্টিলেজ ডিস্ট্রাকশন হয় এবং আলটিমেটলি জয়েন্টের যে ফাংশন আছে সেটা ডিস্টার্ব হয়। তো এর কোনো একটা স্টেপে আমরা যদি ডিজিজটাকে হল্ট করতে পারি, তো সেই ক্ষেত্রে হয়তোবা কার্টিলেজ ডিস্ট্রাকশনের আগে আমরা ওই সেপটিক আর্থ্রাইটিসটাকে ভালো করে ফেলতে পারি। এই অবস্থায়ও আমরা চিকিৎসা না দিতে পারলে এটা আরো কন্টিনিউ করবে, এন্ড ইভেন আফটার ডিস্ট্রাকশন অফ দ্য কার্টিলেজ তোমার এক্সপোজড বোন যেটা সেটা ডিস্ট্রাকশন হইতে থাকে। প্যাথোজেনেসিস যদি আসে তো এই কথাগুলো লিখবা বা বলবা। এখন ডায়াগনোসিস কিভাবে করবা? ডায়াগনোসিস প্রথমেই হচ্ছে হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন। তো পেশেন্ট হিস্ট্রি দিবে যে একটা জয়েন্টের ভিতরে পেইন হয় এবং সেই এক্সট্রিমিটিটা সে ইউজ করতে পারতেছে না। পেশেন্ট তো সাধারণত সেপটিক বাচ্চাই হয়, তো বাচ্চার মা বাবা তারা এই হিস্ট্রিগুলো দিবে। অনেক জ্বর থাকবে, মোর দেন 38°C ফিভার থাকবে, অ্যানোরেক্সিক থাকবে, ইরিটেবল থাকবে, লিথার্জিক থাকবে। আর তুমি যদি এক্সামিন করো লোকালাইজড টেন্ডারনেস পাবা, জয়েন্টটা সোলেন পাবা, ইরাইথেমা পাইতে পারো সারাউন্ডিং। আর এই ক্ষেত্রে ট্রমার হিস্ট্রি থাকলে সেটাকে এক্সক্লুড করতে হবে। হ্যাঁ, ট্রমার হিস্ট্রি আমাকে কখনো কখনো মিসগাইড করে। তাহলে হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, ইভালুয়েট। স্পেশালি ইনফ্যান্টের ক্ষেত্রে তোমার সেপ্টিসেমিয়া আছে কিনা এদিকে একটু খেয়াল রাখতে হবে। সরি। তারপরে হচ্ছে কনকমিটেন্ট অস্টিওমাইলাইটিস। আমরা এর আগে পড়ে আসছি যে কতগুলা জয়েন্টে এবং সেপটিক আর্থ্রাইটিস এবং মেটাফিসিস অস্টিওমাইলাইটিস একই সাথে হয়, এটা এক্সক্লুড করতে হবে। আর ইনফ্যান্টের ক্ষেত্রে আম্বিলিকাল কর্ড, বাচ্চার চেস্ট, স্পাইন, অ্যাবডোমেন এক্সামিন করে আসতে হবে। আর চিলড্রেন যদি হয় সোর্স অফ ইনফেকশন যেরকম সেপটিক টো, বয়েল, কোনো ডিসচার্জ আছে কিনা এটা দেখতে হবে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে তোমার ওই কতগুলা জিনিস আছে যেরকম গনোককাল ইনফেকশন, ড্রাগ অ্যাবিউজার, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, এই সমস্ত আছে কিনা এগুলো ইভালুয়েট করতে হবে। এরপরে তুমি ইনভেস্টিগেশনে আসবা টু ডায়াগনোস সেপটিক আর্থ্রাইটিস। ইনভেস্টিগেশনে আমরা প্রথমে ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের কথা বলি, ব্লাডের কথা, টিসিডি, সিএসআর, হিমোগ্লোবিন এগুলো দেখবো। তো ডব্লিউবিসি কাউন্টটা বেশি থাকবে, ইএসআর বেশি থাকবে, সিআরপি বেশি থাকবে, ইন্টারলিউকিন 6 যেটা আছে ওইটাও বেশি থাকতে পারে। থিওরিটিক্যালি ইন্টারলিউকিন 6 এটার কথা তোমরা বলবা, যদিও আমাদের দেশে এতটা অ্যাভেলেবল না। তারপরে আসো সাইনোভিয়াল ফ্লুইড এক্সামিনেশন। তো ওইখানেও অ্যাসপিরেট করছো জয়েন্ট থেকে সাইনোভিয়াল ফ্লুইড, হোয়াইট সেল কাউন্ট 50,000 এর বেশি পাবা। গ্রাম স্টেন করে ব্যাকটেরিয়াটা তুমি পাইতে পারো। আর এছাড়া অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটির জন্য কালচার সেন্সিটিভিটি আমরা করতে পারি। আর লোকাল টিস্যু অর ব্লাড কালচার, ব্লাডের কালচার সেপ্টিসেমিয়ার দেখার জন্য, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি দেখার জন্য। আর ওই লোকাল টিস্যু যদি আমি সার্জারিতে যাই, লোকাল টিস্যু ডেব্রাইট করে নিয়ে আসি, তো সেটাকে আমি কালচার সেন্সিটিভিটি করতে পারি। তো এটা তোমাকে এক হচ্ছে অর্গানিজমটা আইডেন্টিফাই করতে সাহায্য করবে এবং আলটিমেটলি ওই অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভিটি আছে কিনা এবং ওইটা আমার দেখতে সাহায্য করবে। হ্যাঁ, আর এরপরে আসো ইমেজিং। ইমেজিং এ আমরা এক্সরে করব। এক্সরেতে সেপটিক আর্থ্রাইটিসে প্রথমে আমরা কি পাই যে সফট টিস্যু সোয়েলিং, ডিপ সফট টিস্যু সোয়েলিং পাওয়া যায়। এই যে প্রথম এক্সরেটাতে দেখো, হ্যাঁ, অ্যাঙ্কেলটা এই যে সোলেন,
আর এই যে দেখো হিপ জয়েন্টটা, এই যে জয়েন্ট স্পেসটা বেড়ে গেছে, হ্যাঁ, মানে জয়েন্টটা অনেক সময় সাবলাক্সেটেড হয়, অর্থাৎ কালেকশন অফ ফ্লুইড ইন সেপটিক আর্থ্রাইটিস, একটা সেপটিক জয়েন্টে কালেকশন অফ ফ্লুইড বেশি হবে। এই এক্সেসিভ ফ্লুইড মে সাবলাক্সেট অর ইভেন সামটাইমস মে ডিসলোকেট দ্য জয়েন্ট। এই যে দেখো এই সাইডের তুলনায় এই যে লেফট হিপটা সাবলাক্সেটেড হয়ে গেছে। তো এক্সরেতে আমরা এই জিনিসগুলো আশা করি। আবার একেবারে লেট স্টেজ অফ সেপটিক আর্থ্রাইটিসে যদি হয়, তাহলে আমার এই প্রক্সিমাল পোর্শন অফ দ্য ফিমার, এই যে নি জয়েন্ট, অর্থাৎ জয়েন্টটা তোমার ডিস্ট্রাকশন হয়ে গেছে, এটাও আমরা এক্সরেতে পাইতে পারি লেট স্টেজে। আলট্রাসোনোগ্রাম করতে পারি স্পেশালি ফর হিপ। হিপে আলট্রাসোনোগ্রাম করলে কি পাওয়া যায়, যে আমার ওইখানে জয়েন্ট ডিফিউশনটা আমি বুঝতে পারি, জয়েন্ট ডিফিউশনটা দেখে সেপটিক আর্থ্রাইটিস আমি সন্দেহ করতে পারি। এমআরআই করতে পারি, হ্যাঁ, এমআরআই সম্বন্ধে ডিটেলস গেলাম না, আমরা সিটি স্ক্যানও কখনো কখনো করতে পারি। তো সেপটিক আর্থ্রাইটিস আমরা প্যাথোজেনেসিস লিখলাম, বললাম, তারপরে হচ্ছে ডায়াগনোসিস করলাম, এরপরে আসো ট্রিটমেন্ট। কিছু জেনারেল সাপোর্টিভ কেয়ার, অ্যানালজেসিক দিবা, আইভি ফ্লুইড দিবা ডিহাইড্রেশন কারেকশনের জন্য। যদি বাচ্চাটা মেল নারিশড হয়, নিউট্রিশনাল কারেকশন তুমি এনশিওর করবা, এবং স্প্লিন্টিং করবা। স্প্লিন্টিং কেন, যে এটা রেস্ট দেওয়ার জন্য, এতে পেইন রিলিভ হবে, অ্যান্ড আলটিমেটলি ইট উইল প্রিভেন্ট দ্য ডিফর্মিটি অর কন্ট্রাকচার। যদি আমি স্প্লিন্টিং না করি, সেপটিক আর্থ্রাইটিস হয়তো এক সময় ভালো হয়ে যাবে, কিন্তু বাচ্চাটা হয়তো ফ্লেকশন ডিফর্মিটি নি, ফ্লেকশন ডিফর্মিটি অফ হিপ, এগুলা ডেভেলপ করতে পারে। এক, পেইন রিলিফ করা, পেশেন্টকে একটু রেস্ট দেওয়া, আর একটা হচ্ছে প্রিভেনশন অফ ফার্দার ডিফর্মিটি, এটার জন্য আমরা স্প্লিন্টিং করি। এটা জেনারেল কেয়ারের মধ্যে। অ্যান্টিবায়োটিক তোমরা ভালোই জানো কত সপ্তাহ কিভাবে দিবা, আইভি ফলোড বাই ওরাল, ঠিক আছে। আর সার্জারি কখন আমরা করি, সার্জারি মানে আর্থ্রোটমি, জয়েন্টটাকে ওপেন করে, ইনসিশন দিয়ে আমরা জয়েন্টটাকে ওপেন করি, ওপেন করে ওই ভিতরকার যে ইনফেক্টেড ম্যাটেরিয়াল সেটাকে রিমুভ করি, যদি কোনো ডিভাইটালাইজড টিস্যু থাকে সেটাকে এক্সারসাইজ করি, এবং হচ্ছে সার্জিক্যাল ওয়াশ দিই, থরো ওয়াশ দিয়ে আসি, হ্যাঁ। আর ইন্ডিকেশন কখন, ব্যাকটেরিয়া প্রেজেন্ট অন গ্রাম স্টেইন এবং জয়েন্ট ফ্লুইডে সেল কাউন্ট যদি মোর দেন 50,000 থাকে, আর ক্লিনিক্যাল সাসপিশন যদি হাই থাকে, সেই ক্ষেত্রেও সার্জারি আমাদের একটা অপশন। তো সার্জারির পরে হচ্ছে আমরা ড্রেইন দিয়ে মানে ড্রেইন করি, হ্যাঁ, ড্রেইন কিভাবে করি এটা আমরা আগে পড়ছি। তারপরে সাকশন ইরিগেশন টিউব আমরা দিয়ে আসব, এটা দিয়ে তোমার 2 থেকে 3 দিনের জন্য সেটা ফার্দার যদি কোনো কালেকশন হয়, সেই কালেকশনটা রিমুভ হবে। আর পেশেন্টের সার্জারি করার পরে আফটার কেয়ারটাও মেনশন করতে হবে, যে কার্টিলেজটা যদি প্রিজার্ভ থাকে, অর্থাৎ মানে মোটামুটি আর্লি স্টেজে আমরা ট্রিটমেন্ট দিয়ে তোমার কন্ট্রোল করে ফেলতে পারছি, তাহলে ওর একটিভ মুভমেন্ট দিব জয়েন্টের। আর যদি কার্টিলেজটা ডিস্ট্রয়েড হয়ে যায় থাকে, অর্থাৎ আমরা কার্টিলেজ ডিস্ট্রাকশন প্রিভেন্ট করতে পারি নাই, তখন জয়েন্টটাকে ইমোবিলাইজ রাখবো। আমাদের ইচ্ছা হচ্ছে অ্যানকাইলোসিস হয়ে যাওয়া, জয়েন্টে ফিউশন হয়ে যাওয়া। আর ওই সময়ও আমরা স্প্লিন্টিংটা করব অপটিমাম পজিশনে। অপটিমাম পজিশনে কেন, যে অপটিমাম পজিশনে অ্যানকাইলোসিসটা হইলে সেটা কিছুটা ফাংশনাল বেনিফিট আমাকে দিবে। তো আমরা সেপটিক আর্থ্রাইটিসের 3টা বড় বড় কোশ্চেন পড়লাম। এক হলো প্যাথোজেনেসিস কি, 2 ডায়াগনোসিস কি, আর 3 হচ্ছে আমরা সেপটিক আর্থ্রাইটিসকে কিভাবে ট্রিটমেন্ট করব। নেক্সট কোশ্চেন এরকম একটা পাওয়া গেছে, a 10 years old boy complains of painful tender swelling of right knee, স্পেসিফিক করে দিছে যে রাইট নিতে পেইনফুল টেন্ডার সোয়েলিং, সে ব্যথার কমপ্লেন করতেছে, সোয়েলিং আছে, দ্যাট সোয়েলিং ইজ টেন্ডার, বয়স 10 বছর, পেশেন্টের জ্বর আছে এবং টক্সিক, নি মুভমেন্ট করতে পারতেছে না। আমরা এর আগে যখন অস্টিওমাইলাইটিস পড়েছিলাম তখন একটা কথা বলছিলাম, যে অস্টিওমাইলাইটিস আর সেপটিক আর্থ্রাইটিস ডিফারেন্সিয়েট করার উপায় কি। যদি সেপটিক আর্থ্রাইটিস হয় তাইলে পেশেন্টের জয়েন্ট মুভমেন্টটা ডিফিকাল্ট হবে, জয়েন্ট মুভমেন্টে তার ব্যথা হবে। আর অস্টিওমাইলাইটিস হলে জয়েন্টটা মুভ করতে পারবে। তো দেখো কয়েকটা পয়েন্ট আমাদের পক্ষে, একটা সোয়েলিং আছে জয়েন্টে, নি জয়েন্টে, এটা হচ্ছে পেইনফুল, এটা হচ্ছে টেন্ডার, পেশেন্টের জ্বর আছে, পেশেন্ট টক্সিক,
মে বি ডিউ টু সেপ্টিসেমিয়া, এবং নিটা নাড়াচাড়া করতে পারে না, বয়স 10 বছর। তাহলে ডায়াগনোসিস কি? মোটামুটি সেপটিক নি। ঠিক আছে, সেপটিক নি রাইট সাইড। দেখো আমি কিন্তু খালি লিখে আসছি যে ডায়াগনোসিস সেপটিক নি, তো এটা নি কোন সাইড, রাইট অর লেফট, এটা মেনশন করা জরুরি। হ্যাঁ, তাহলে সেকেন্ড পার্ট অফ দিস কোশ্চেন ইজ হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো সেপটিক নি এটা তো ক্লিনিক্যালি আমি ডায়াগনোসিস করলাম, তো একটা জিনিস মাথায় রাখলেই তো হবে না, এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর দিকে খেয়াল করতে হবে। এটা একিউট অস্টিওমাইলিটিস হতে পারে, আদার টাইপস অফ ইনফেকশন যেরকম পায়োমায়োসাইটিস, সেলুলাইটিস, এগুলো হতে পারে। ট্রমার কারণে নি জয়েন্টের সাইনোভাইটিস হতে পারে, হিমার্থ্রোসিস হতে পারে। হিমার্থ্রোসিস মানে হচ্ছে জয়েন্টের ভিতরে ব্লাড কালেকশন হওয়া। তো এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা রাখবো। ইরিটেবল জয়েন্ট অর্থাৎ ইরিটেবল নি, হিমোফিলিক নি, জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, তো এইগুলা ডিটিতে তোমরা রাখবা। আর ডিটিটা কিন্তু একটু সুন্দর করতে হবে, যেরকম একিউট অস্টিওমাইলাইটিস অফ হোয়াট, এটা লিখতে হবে। হ্যাঁ, ট্রমাটিক সাইনোভাইটিস অর হেমারথ্রোসিস অফ হোয়াট, রাইট নি, এটা বলতে হবে। ইরিটেবল জয়েন্ট বলছি, তো ইরিটেবল রাইট নি, হিমোফিলিক আর্থ্রাইটিস অফ নি, আর জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা তো একটা সিস্টেমিক ডিসঅর্ডার, তো এখানে নিতে এরকম প্রবলেম থাকতে পারে এজ এ পার্ট অফ জেআরএ। এখন ডায়াগনোসিস কেমনে করবা? তো এই যে ডায়াগনোসিস যেটা পড়ে আসলাম, ঠিক আছে, যে সেপটিক আর্থ্রাইটিসের আমি প্রথমে হিস্ট্রি নিব, এক্সামিনেশন করব, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন অফ ব্লাড, সাইনোভিয়াল ফ্লুইড, কালচার সেন্সিটিভিটি, দেন এক্স-রে, আলট্রাসোনোগ্রাম, যদি লাগে আমি হচ্ছে এমআরআই করতে পারি, সিটি স্ক্যানও করতে পারি। নেক্সট একটা কোশ্চেন, 12 years old boy presented with severe pain around right knee, এখানে কিন্তু অ্যারাউন্ড বলছে, অ্যারাউন্ড, হ্যাঁ, নট নি। সুইঙ্গিং রাইজ অফ বডি টেম্পারেচার সুইঙ্গিং, আপার পার্ট অফ লেগ ইজ রেড অ্যান্ড সোলেন, এই সোয়েল্ড বানানটা ভুল আছে, এটা সোলেন। আপার পার্ট অফ লেগ ইজ রেড অ্যান্ড সোলেন। দেখো এখানে বলছে অ্যারাউন্ড নিতে পেইন, লেগের আপার অংশ সোয়েলিং। আগের কোশ্চেনটায় খেয়াল করো, শুধুমাত্র স্পেসিফাই করে দিছিল নি, এই কারণে আমরা কিন্তু সেপটিকে গেছি, জয়েন্ট রেস্ট্রিক্টেড। আর এইখানে দেখো মুভমেন্ট ইজ নট রেস্ট্রিক্টেড, তাহলে এটা কি সেপটিকে যাবে? যাবে না। সেপটিক ডিডি হিসাবে আসতে পারে, কিন্তু প্রথম ক্লিনিক্যাল ডায়াগনোসিস হবে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস অফ আপার টিবিয়া। আমি কিন্তু শুধু অ্যাকিউট অস্টিওমাইলাইটিস লিখে আসছি, কিন্তু তোমরা কিন্তু এই অ্যাকিউট অস্টিওমাইলাইটিস বললে কোশ্চেনটা আমরা অ্যাকসেপ্ট করব না, আনসারটা। হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস? ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ অ্যাকিউট অস্টিওমাইলাইটিস অফ টিবিয়া, আপার পার্ট অফ টিবিয়া। কেন? 12 বছরের বাচ্চা, পেইন আছে, টেম্পারেচার রেইজ আছে, লেগটা, আপার পার্ট অফ লেগটা লাল এবং সোলেন, মুভমেন্ট নট রেস্ট্রিক্টেড। তো আমার অস্টিওমাইলাইটিসের পক্ষে অনেকগুলো। অস্টিওমাইলাইটিস কোথায়? আপার পার্ট অফ টিবিয়া। হ্যাঁ, হাউ উইল ইউ ইনভেস্টিগেট অ্যান্ড ম্যানেজ দ্য পেশেন্ট ইনিশিয়ালি? তাহলে এটা যেহেতু আমি অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের দিকে গেলাম, তাহলে ইনভেস্টিগেট কেমনে করব? ইনভেস্টিগেশন এখানে কিন্তু প্রথমে ডায়াগনোসিস বলে নাই, ইনভেস্টিগেশন স্পেসিফিক লিখে দিছে। তো ইনভেস্টিগেশনে বলবা রুটিন ব্লাডের কথা, টিসিআর, হিমোগ্লোবিন, সিআরপির কথা আসবে। তারপরে এখানেও ব্লাড কালচার আসবে, যদি কোনো পাস অ্যাসপিরেট করতে পারো সেই পাসটাকে স্টাডি করবা, কালচার করতে পারো। তারপরে আসবা প্লেন এক্স-রে, কখনো কখনো আলট্রাসোনোগ্রাম, ইন ভেরি আর্লি স্টেজ এমআরআই ক্যান হেল্প। ঠিক আছে, আর ম্যানেজমেন্ট অফ অস্টিওমাইলাইটিস, কিছু সাপোর্টিভ কেয়ার, কিছু স্পেসিফিকের মধ্যে অ্যান্টিবায়োটিকের কথা বলবা, সার্জারির কথা বলবা। এখন কোশ্চেন হলো, ইফ পেশেন্ট ডাজ নট ইমপ্রুভ উইথ প্রপার ইনিশিয়াল ম্যানেজমেন্ট, হোয়াট উইল বি ইউর অ্যাকশন প্ল্যান? এটা আসলে এই সি কোশ্চেনটা বিতে আনসার অলরেডি হয়ে গেছে। সির কোশ্চেনটা খুব ওয়াইজ কোশ্চেন হয় নাই, যেখানে বলছে যে ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমরা দিয়ে আসছি, সাপোর্টিভ অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, অ্যাসপিরেশন অফ দ্য পাস, তো এগুলোতেও ইমপ্রুভ হইল না। তখন আমরা যাব পেশেন্টের সার্জারির দিকে। সার্জারিতে আমরা কি করি? আমরা অ্যাকিউট অস্টিওমাইলাইটিস যেহেতু, সেখানে আমরা ডিকম্প্রেশন করি বাই অ্যাসপিরেশন অফ দ্য পাস এন্ড সার্জিক্যাল টয়লেটিং। ওখানে আমরা ডেড ডিভাইটালাইজড টিস্যুকে আমরা সেখান থেকে এক্সারসাইজ করে নিয়ে আসি। তো এই কোশ্চেনটা আসলে সুন্দর করে তোমরা বলবা।
এখন নেক্সট টপিক হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম। কোশ্চেন, হোয়াট ইজ কম্পার্টমেন্ট সিনড্রোম? ডেফিনেশন এটা তো তোমরা ইনশাআল্লাহ মুখস্থ করে বলে ফেলবা। মুখস্থটা হবে, ইন হুইচ দ্য সার্কুলেশন within a closed compartment is compromised by an increase in pressure within the compartment causing necrosis of muscle, nerve and eventually the skin. তো কম্পার্টমেন্ট সিনড্রোমের ডেফিনেশন এটা আমরা জানি, পড়াশোনা করে আসছি। নিউমারেট সাম কমন সাইট অফ কম্পার্টমেন্ট সিনড্রোম। কম্পার্টমেন্ট সিনড্রোম কোথায় কোথায় হয়, এর কজেস অফ কম্পার্টমেন্ট সিনড্রোম এটা আমার একটু বলে আসা লাগবে। হ্যাঁ, কখন কোথায় হয়, মানে লেগটাই আমরা বেশি, তো আমি লোয়ার লেগ বলছি, এটা লোয়ার লেগই বলতে হবে এরকম না। লেগ একটা কমন সাইট, থায়ে হয়, ফুটে পাই, ফোর আর্মে পাই, আর্মে পাই, হ্যান্ডে পাই। তো এইগুলো কমন সেট, সিকোয়েন্সিয়ালি ভাবে লিখে ফেলবা। কজ আমরা পড়ছিলাম কম্পার্টমেন্ট সিনড্রোমে কজ দুই রকম ভাবে ভাগ করছিলাম, ওয়ান ইজ ইন্ট্রিনজিক, অ্যানাদার ইজ এক্সট্রিনজিক। ইন্ট্রিনজিক মানে ভিতরকার কজ, এক্সট্রিনজিক বাইরে থেকে চাপ। ইন্ট্রিনজিক কি? ফ্র্যাকচার, ফ্র্যাকচার থেকে ব্লিডিং, সফট টিস্যু ট্রমা ইভেন উইদাউট ফ্র্যাকচার, এটা আমরা এর আগে আলাপ করেছি। ভাস্কুলার ইনজুরি থেকে হতে পারে, পেনিট্রেটিং উন্ড, বার্ন, ইনসেক্ট বাইট, ব্লিডিং ডিসঅর্ডার, আর সামটাইমস ইলেকটিভ অর্থোপেডিক প্রসিডিউরস লাইক অস্টিওটমি। কখনো কখনো ক্লোজ অস্টিওটমি আমরা করি। ইন ক্লোজ অস্টিওটমি দ্যার ইজ এ ভেরি হাই চান্স টু ডেভেলপ কম্পার্টমেন্ট সিনড্রোম, ভিতরে কালেকশনটা জমে যায়। আমার ছাত্রছাত্রীরা যারা হচ্ছে এই ক্লাসগুলা আগে মানে করতে পারো নাই, তাদের জন্য হয়তো একটু কঠিন হচ্ছে, আমি কিন্তু খুব দৌড়াইতেছি। হ্যাঁ, তো মানে এগুলা ডিটেইলস যদি এখন এখানে আলাপ করতে চাই অনেক সময় লাগবে। তো ইউটিউবে আমাদের এই এক্সিসের লোকজন ওরা তো আমার লেকচারগুলো দিয়ে দিছে, তো এই স্পেসিফিক টপিকগুলো ডিটেইলস আমি প্রত্যেকটা টপিকে আলাপ করার চেষ্টা করেছি। তো যেখানে একটু প্রবলেম হবে তোমরা কাইন্ডলি ওই ইউটিউবের লেকচারগুলো একটু দেখলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তো এক্সট্রিনজিক কজ হিসেবে কি পড়ছিলাম, কম্প্রেসিভ কাস্টিং মানে খুব টাইট প্লাস্টার কাস্ট, খুব টাইট ড্রেসিং, উন ড্রেসিং, নিউমেটিক অ্যান্টি শক গার্মেন্ট আমরা বার্নের রোগীর জন্য ব্যবহার করি। হ্যাঁ, বা ওই যে শক প্রিভেন্ট করার জন্য ট্রান্সপোর্টের সময় আমরা সেটা ব্যবহার করি। আর বার্ন এস্কার, এই দিজ আর দ্য এক্সট্রিনজিক কজেস টু ডেভেলপ কম্পার্টমেন্ট সিনড্রোম। এই কোশ্চেনটা আমি দুইবার পাইছি তোমাদের ইয়েতে বক্সে, যে হোয়াট আর দ্য কমন কজেস অফ লো ব্যাক পেইন। এটা আসে, আর এটা আমাদের জানাও দরকার না, যে কি অনেক মানে লো ব্যাক পেইন এটাকে একটা বলে যে ডিজিজ না, এটা একটা মানে বিরাট কিছু, এটা একটা বড় চ্যাপ্টার। তো অনেক কারণগুলো আছে, তো কিছু কারণ আমি ক্লাসিফাই মানে একটু কজগুলাকে ভাগ করছি। there are some causes related to vertebral column, মানে ভার্টিব্রা অথবা ভার্টিব্রার আশপাশের যে মাসেলগুলা এগুলাতে কিছু প্রবলেম হইতে পারে, যেরকম মাসেল স্ট্রেইন, মাসেল স্পাজম থেকে হইতে পারে। ডিজেনারেটিভ চেঞ্জ কেমন, একটা মানুষ এইজ উল্লেখ করা হয় না এই কোশ্চেনটাতে, যে লাম্বার স্পন্ডাইলোসিস নিয়ে আসলো, অর্থাৎ তার ভার্টিব্রার ডিজেনারেশন, ক্ষয়, হাড়ের ক্ষয়, সেটাও কিন্তু তোমার পিঠের কোমর ব্যথার কারণ হতে পারে। হার্নিয়েটেড ডিস্ক, তোমরা পিএলআইডি এর নাম শুনছো, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটাই হলো হার্নিয়েটেড ডিস্ক। তো এই পিএলআইডি যদি হয় তাহলে তার ব্যথা হইতে পারে। স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, এটাও ডিজেনারেটিভ ইউজুয়ালি, তো সেটার কারণে হইতে পারে। আর ভার্টিব্রাতে যদি কোনো ফ্র্যাকচার হয়, কম্প্রেশন ফ্র্যাকচার, বার্স্ট ফ্র্যাকচার, এই রিলেটেড কারণে তার পেশেন্টের ব্যথা হইতে পারে। কিছু ইনফ্লামেটরি ডিজিজ আছে, যেরকম অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এর কারণে কোমর ব্যথা হয়। সাম মেলিগনেন্সি মানে বোন মেটাস্টেসিস হইলো, অর্থাৎ বাইরে থেকে লাংস থেকে, ব্রেস্ট, প্রোস্টেট, থাইরয়েড, এই সমস্ত জায়গা থেকে তোমার মেটাস্টেসিস হয়ে বোনসটা মানে স্পাইনাল কলামে আসলো, তাহলে ব্যথা হইতে পারে। কিছু ইনফেকশাস ডিজিজ আছে, যেরকম অস্টিওমাইলাইটিস, আমরা এর আগে পড়ছিলাম না যে হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস যেটা বাচ্চাদেরই বেশি হয়, আর অ্যাডাল্টের যদি অস্টিওমাইলাইটিস হয় তাহলে ভার্টিব্রাল কলাম হচ্ছে কমন সাইট, তাহলে ওখানে অস্টিওমাইলাইটিস হতে পারে। ওখানে টিউবারকুলোসিস হতে পারে ভার্টিব্রাতে। হ্যাঁ, আর ওইখানে অ্যাবসেসও হতে পারে। আর সাম আদার কজ, যেরকম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা থেকে কোমর ব্যথা হতে পারে। রেনাল স্টোন, এটা থেকে কোমর ব্যথা হতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে পিআইডি, সাম আদার গাইনোকোলজিক্যাল কজেস, এগুলা তোমরা বললেই হবে। এইটা একটা নতুন কোশ্চেন, এটা আমরা একটু কঠিন মনে করি তোমাদের লেভেলে, এমবিবিএস লেভেলে,
ক্রাশ সিনড্রোম, এটা আমি পড়াইও নাই, সময় হয় নাই। যদি ইন ফিউচার টাইম পাওয়া যায় আমরা এই ক্রাশ সিনড্রোম এটার উপর একটা লেকচার নেব। হ্যাঁ, তো ক্রাশ সিনড্রোম হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোমের সাথে রিলেটেড একটা জিনিস। রানা প্লাজার কথা মনে আছে না তোমাদের? তো যদি দেখা যায় কোনো একটা পেশেন্ট একটা দীর্ঘ সময় মানে কোনো একটা চাপে থাকে, বিল্ডিং কলাপস করে গেছিল, প্রলংড একটা সময় সে বিল্ডিং এর ওয়ালের নিচে ছিল, মাসেল টিস্যুটা যদি কন্টিনিউয়াস একটা প্রেসারে থাকে ফর এ লং টাইম, সেই ক্ষেত্রে কিছু সিস্টেমিক ম্যানিফেস্টেশন হয় র্যাপডোমায়োলাইসিস এর কারণে। র্যাপডোমায়োলাইসিস হয়, স্কেলেটাল মাসেল র্যাপডোমায়োলাইসিস। তো এই ঘটনাটা তোমার কম্পার্টমেন্ট সিনড্রোম করে, এবং সাথে সাথে সাম আদার ফিচার্স, রেনাল কিছু ফিচার্স, আরো কতগুলা ফিচার্স আমাদের ডেভেলপ করে। তো এই সামষ্টিক যে ব্যাপারটা, এটাকেই বলে হচ্ছে ক্রাশ সিনড্রোম। তো এই কথাটা বলে ফেলবা যে ক্রাশ সিনড্রোম is the systemic manifestation of rhabdomyolysis caused by prolonged continuous pressure of muscle tissue. Crash syndrome include crash injury and compartment syndrome. এটা একটা বই থেকে নেয়া একটা ডেফিনেশন, এটা তোমরা লিখে ফেলবা। হ্যাঁ, এখন টার্গেট অর্গান কি কি ক্রাশ সিনড্রোমে? প্রথমে হচ্ছে যে তোমার ভাস্কুলার সিস্টেমে ডিআইসি হয়। হ্যাঁ, ওই থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হয়, তো সেখান থেকে ডিআইসি হয়। লাংস এফেক্ট করে, ডায়াফ্রাম উইক হয়ে যায়, রেসপিরেটরি ফেলিওর হতে পারে, ফ্যাট এম্বোলিজম, নিউমোনিয়া, এআরডিএস এগুলো হয়। স্কেলেটাল মাসেলে তো র্যাপডোমায়োলাইসিস, এটা প্রাইমারি ইফেক্ট। আর কিডনি রেনাল ফেলিওর হয়, মায়োগ্লোবিন রিলিজ হয় ওই র্যাপডোমায়োলাইসিস থেকে। এই মায়োগ্লোবিনটা মায়োগ্লোবিন ইউরিয়া করে, অ্যান্ড আলটিমেটলি মায়োগ্লোবিন ইজ প্রেসিপিটেটেড ইন দ্য রেনাল গ্লোমেরুলি। এই রেনাল গ্লোমেরুলাইতে এই মায়োগ্লোবিন সেটেল হয়ে আলটিমেটলি রেনাল শাটডাউন করে, রেনাল ফেলিউর করে। এটাই সবচেয়ে বড় কমপ্লিকেশন ক্রাশের। আর এখান থেকে মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালসিমিয়া এগুলা হতে পারে, অর্থাৎ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমরা পাইতে পারি। রেনাল কমপ্লিকেশন, হ্যাঁ, রেনাল কমপ্লিকেশন বলতে এই কথাটাই বলবা যে রেনাল ফেলিউর হয়। রেনাল ফেলিউরটা কেন হয়? যে মায়োগ্লোবিন থেকে মায়োগ্লোবিন ইউরিয়া রেনাল গ্লোমেরুলাইতে হয়, এবং সাথে সাথে এর ইফেক্ট হিসেবে অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস হয়, হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালসিমিয়া হয়। ঠিক আছে, এটা কেমনে হয় এখানে আমি একটু বলার চেষ্টা করছি। যে ক্রাস্ট লিমটা আন্ডার পারফিউজ থাকে, বায়োনেক্রোসিস হয়, এতে কিছু টক্সিক মেটাবলাইজ রিলিজ হয়। এই টক্সিক মেটাবলাইজটা লিমটাকে তুমি ফ্রি করে দিলে, এক সময় তাকে ওই বিল্ডিং এর নিচে সে চাপা পড়েছিল, এই চাপটা রিলিফ করলা কেমনে? তাকে হচ্ছে আহ ওই বিল্ডিং এর নিচ থেকে বের করে নিয়ে আসলা। এতে হয় কি, এই যে যে রিলিজ হইলো, হ্যাঁ, একটা সাপ বাধা ছিল, সাপটাকে তুমি ছেড়ে দিলা, সে তো আরো বেশি ডেঞ্জারাস হয়ে যায় তখন। তখন রিপারফিউশন ইনজুরি হয়, এন্ড রিঅ্যাক্টিভ অক্সিজেন মেটাবোলাইট এটা আরো টিস্যু ড্যামেজ করে, এন্ড আলটিমেটলি এই সিচুয়েশন গুলা তৈরি হয়। আমরা এর আগে বলছিলাম না যে কম্পার্টমেন্ট সিনড্রোম যদি তোমার ডিলেইড ফেসিওটমি করো, তাইলেও কিন্তু এই ফিচার গুলো আমাদের আসবে। হোয়াট ইজ কম্পার্টমেন্ট সিনড্রোম? আলাপ করে ফেলছি, গিভ এক্সাম্পল। এক্সাম্পল হিসেবে বলবা যে কম্পার্টমেন্ট সিনড্রোম ইন লেগ, এই তারপরে আফটার ফ্র্যাকচার অর ট্রমা, তারপরে ইন ফোর আর্ম আফটার ইনসেক্ট বাইট অর ট্রমা অর ভাস্কুলার ইনজুরি, এরকম কিছু এক্সাম্পল দিয়ে দিবা। ক্রাশ সিনড্রোম আলাপ করে আসলাম। এখন অল্প পরিসরে ম্যানেজমেন্ট অফ ক্রাশ সিনড্রোম। এই ক্রাশ সিনড্রোম ম্যানেজমেন্ট কিন্তু এটা অনেক বড় একটা টপিক, এবং এটা মাল্টি ডিসিপ্লিনারি লোকজন লাগে। আমার এখানে নেফ্রোলজিস্ট লাগবে, মেডিসিন স্পেশালিস্ট লাগবে, রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট লাগবে, আইসিইউ স্পেশালিস্ট লাগবে। তবে তোমরা তোমাদের লেভেলে এজ এ বিগিনার এমবিবিএস স্টুডেন্ট হিসেবে এই কথাগুলো বলবা। ক্লিনিক্যালি আমি ইভালুয়েট করব, হিস্ট্রি নিব, আর এস্টিমেটেড ক্রাস্ট টাইম কতক্ষণ যাবত হইছে, কতক্ষণ সে চাপে পড়েছিল, এই টাইমটা আমার হিস্ট্রি নিতে হবে স্পেশালি। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে ট্রমার এক্সটার্নাল সাইনগুলো দেখবো, আর কম্পার্টমেন্ট সিনড্রোম ইভালুয়েট করবো। যে পি পি মনে আছে না, এই 5টা 6টা পি আমি ইভালুয়েট করব। আর পেশেন্টের জেনারেল কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ মানে সিস্টেমিক এক্সামিনেশন গুলো আমরা এই লেভেলে করব। আর ট্রিটমেন্টে আমরা ট্রমার যে ট্রিটমেন্ট, হ্যাঁ, এটা তোমরা আমার চাইতে ভালো জানো, ফ্র্যাকচার ট্রমার ট্রিটমেন্ট এটা দিব। রিসাসিটেশন করব বাই ফ্লুইড, হ্যাঁ, এখানে রিঙ্গার সিলেক্টেড দিব না। ফলিস ক্যাথেটার দিব,
ফোলিস ক্যাথেটার কেন? ইউরিন আউটপুট দেখার জন্য, কারণ পেশেন্ট শকের ব্যাপার স্যাপার এখানে থাকবে, রেনাল ফেলিউরের যে ব্যাপারটা প্যাট সিনড্রোমে, এটা ইভালুয়েট করব। আর ইলেকট্রোলাইট মানে চেক করতে হবে, সিরাম ইলেকট্রোলাইটস খুব মাইনিউটলি মনিটর করতে হবে, কোনো ইমব্যালেন্স থাকলে সেটা কারেকশন করতে হবে। এর সাথে জেনারেল যে কথাগুলো, পেশেন্টকে তুমি অ্যান্টিবায়োটিক দিবা, পেশেন্টকে তুমি হচ্ছে ব্যথার ওষুধ দিবা, পেশেন্টকে রিঅ্যাসুরেন্স দিবা, ঠিক আছে? আর যদি তোমার ডেড ডিভাইটালাইজড টিস্যু থাকে, তাহলে সেই টিস্যুগুলোকে সার্জিক্যালি টয়লেট করে ফেলবা। এই হচ্ছে ম্যানেজমেন্ট অফ ক্রাশ সিনড্রোম সংক্ষেপে। ইলেকট্রোলাইট প্রবলেম যেগুলো, সেগুলো সব সলভ করবা। নেক্সট টপিক আমরা আলাপ করবো হচ্ছে অ্যাম্পুটেশন নিয়ে। অ্যাম্পুটেশন, ডিফাইন অ্যাম্পুটেশন, সবাই পারো? Amputation is the removal of limb or part of a limb by trauma or due to medical illness or by surgery. আমরা সার্জারি কেন করি? আমরা পেইন কন্ট্রোল করার জন্য, আর ডিজিজ যেটা, যে ডিজিজের কারণে আমরা অ্যাম্পুটেশন করতে যাচ্ছি, ইট মে বি ম্যালিগন্যান্সি, ইট মে বি গ্যাংগ্রিন, এটা থেকে আমার লিম্বকে সেভ করে। আর কখনো কখনো আমরা প্রিভেন্টিভ সার্জারি হিসেবে এই প্রবলেমগুলো প্রিভেন্ট করার জন্য, স্প্রেড প্রিভেন্ট করার জন্য অ্যাম্পুটেশন করি। ইন্ডিকেশন কি? তিনটা ডি মনে আছে না? ডেড, ডাইং, ডেঞ্জারাস, ড্যাম, নুইসেন্স। এটা মিস্টার এপলি, অ্যালান এপলি, উনি এটা বানাইছে। ডেড কোন কখন? পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, সিভিয়ার ট্রমা হয়ে ডেড অর ডাইং, বার্নের কারণে ডেড অর ডাইং, ফ্রস্ট বাইটের কারণে ডেড অর ডাইং, একটা ইন্ডিকেশন। দুই, ডেঞ্জারাস, যেরকম মেলিগনেন্ট টিউমার, এটা লিথাল সেপসিস এবং ক্রাশ ইনজুরি, এগুলো যদি থাকে, দিস ইজ ডেঞ্জারাস ফর লাইফ, তখন আমরা লিম্বটা অ্যাম্পুটেশন করে ফেলি। আর ড্যাম নইসেন্স, একটা লিম্ব আছে, ও কোনো কাজে আসতেছে না, বরং ডিস্টার্ব করতেছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ড্যাম নইসেন্স কন্ডিশনে আমরা অ্যাম্পুটেশন করে ফেলি। টাইপস অফ অ্যাম্পুটেশন, একটা হলো প্রভিশনাল আর একটা হলো ডেফিনিটিভ। ডেফিনিটিভ দুই রকমের, এন্ড বিয়ারিং, নন এন্ড বিয়ারিং। প্রভিশনাল কখন? যেখানে প্রাইমারি হিলিং হচ্ছে না, আপাতত আমি একটা করলাম, ডিজিজটাকে স্প্রেড বন্ধ হইলো, এন্ড আফটার ইমপ্রুভমেন্ট অফ দ্য উন্ড, তখন আমরা ডেফিনিটিভ একটা অ্যাম্পুটেশন করলাম। আর ডেফিনিটিভ এন্ড বিয়ারিং কখন? যদি আমি যে স্টাম্পটা বানাইলাম আফটার অ্যাম্পুটেশন, ওই স্টাম্প দিয়ে যদি ওয়েট বিয়ার করে, তাইলে সেটা হবে তোমার এন্ড বিয়ারিং, যেরকম নি দিয়ে, যেরকম সাইম অ্যাম্পুটেশন। আর নন এন্ড বিয়ারিং, এটা হলো কমনেস্ট ভ্যারাইটি, এই ক্ষেত্রে আমরা এটা দিয়ে স্টাম্প দিয়ে ওয়েট বিয়ার করি না, যেরকম 4 আর্মের অ্যাম্পুটেশন করলাম, হ্যাঁ, অ্যাবাভ নি অ্যাম্পুটেশন করলাম। তো এই টাইপস অর ভ্যারাইটিজ অফ অ্যাম্পুটেশন বললে এই কথাগুলা বলতে হবে। ক্লাবফুট, ক্লাবফুটের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ক্লাবফুট? হোয়াট ইজ ক্লাবফুট তো জানোই, এই কথা বলে ফেলবা যে এটা একটা কনজেনিটাল অ্যানোমালি। The term CTE, congenital telepathic universe, comes from talus and pes. Talus means ankle, pes means foot, where equinus deformity and varus deformity is found. In full-blown equinovarus deformity, হিলটা equinus থাকে, hind foot varus থাকে, mid forefoot adducted and supinated থাকে। তো এই জিনিসগুলা বলবা হোয়াট ইজ ক্লাব ফুট। ক্লাসিফাই কেমনে করবা? নন রিজিড, রিজিড, রেজিস্ট্যান্ট, রিজিড। নন রিজিড কোনটা? যেটা হচ্ছে পোস্টুরাল, আফটার ডেলিভারি, মানে পেশেন্টটা তোমার কাছে আসলো, তখন তুমি এটাকে তুমি জাস্ট স্ট্রেচিং এর মাধ্যমে কারেকশন করে ফেলতে পারো, স্ট্রেচিং এন্ড দেন স্ট্রেপিং, হ্যাঁ, এটা সব মানে খুব সিভিয়ার ফর্ম থাকে না। আর রিজিড যেটা, একটা ক্লাব ফুটের অল দা কম্পোনেন্টস যদি তুমি পাও, সেটা রিজিড। আর রেজিস্ট্যান্ট রিজিড কোনটা? একটা নিউরোলজিক্যাল কোনো ডিসঅর্ডার আছে, মায়োলোমেনিঙ্গোসিল, আর্থ্রোগ্রাইপোসিস, এই সমস্ত পেশেন্ট, হ্যাঁ, তো ওই রোগের একটা পার্ট হিসেবে যদি ক্লাব ফুট তোমার কাছে থাকে, সেটাকে বলে রেজিস্ট্যান্ট রিজিড ভ্যারাইটি অফ ক্লাব ফুট। ক্লাব ফুটের ইটিওলজি, এটা এক্সাক্ট ইটিওলজি জানি না, কিন্তু কতগুলো থিওরি আছে। জার্মপ্লাজম থিওরি, এমব্রায়োনাল ডেভেলপমেন্ট অ্যারেস্ট হওয়া, failure of muscle development, neurological disorder in association of some disease, postural deformity and some bone anomalies, এই কথাগুলা বলতে হবে। হোয়াট ইজ ক্লাব ফুট? পড়ে ফেলছি। কনজারভেটিভ ট্রিটমেন্ট এন্ড সার্জিক্যাল অপশন, এই দুইটা আমরা একটু পড়ি। কনজারভেটিভ কি? প্লাস্টার, হ্যাঁ, এছাড়া আরেকটা কি? স্ট্রেচিং। দুইটা অপশন, স্ট্রেচিং এন্ড স্টেপিং, আর সেকেন্ড অপশন হচ্ছে সিরিয়াল প্লাস্টার করা, পনসেটি টেকনিকে। আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টটা কিন্তু ক্লাব ফুটে পড়ে আসছি। এর উদ্দেশ্য কি? কমপ্লিট কারেকশন অফ দ্য ক্লাব ফুট, অথবা আমি কমপ্লিট কারেকশন করতে যদি নাও পারি, ইন ফিউচার আমার যদি এই বাচ্চাটার
ক্লাব ফুট সার্জারি লাগে, তো ওই ক্ষেত্রে সার্জারিটা যাতে একটু লেস এক্সপেন্সিভ হয়। ট্রিটমেন্টটা খুব আর্লি শুরু করতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দুইটা মেথড, একটা রিপিটেড ম্যানিপুলেশন এন্ড স্ট্রেপিং, আর একটা হলো সিরিয়াল প্লাস্টার কাস্ট। তাহলে কনজারভেটিভ ট্রিটমেন্ট বললে এইটুকু। আর সার্জিক্যাল কি, যে সার্জিক্যাল দুই রকম করতে পারি, একটা হলো সফট টিস্যু আর একটা হলো বনি সার্জারি। সফট টিস্যু কি, প্ল্যান্টেরো মিডিয়াল রিলিজ, হ্যাঁ, প্ল্যান্টার সাইড এন্ড মিডিয়াল সাইড অফ দ্য ফুটে যে সমস্ত সফট টিস্যু, আমরা 6টা সফট টিস্যু কে অ্যাড্রেস করি, মানে এইগুলাকে আমার লেংদারিং করতে হবে অথবা রিলিজ করতে হবে। হ্যাঁ, আর বনি সার্জারি কখন, আফটার ম্যাচুরিটি। আমরা পড়ছিলাম নিটোর প্রোটোকলে এইজ ধরে ধরে, এই বয়সের মধ্যে আসলে সফট টিস্যু, এই বয়সের মধ্যে আসলে সফট, এই বয়সের মধ্যে আসলে ওয়েট করা, এই বয়সে আসলে বনি সার্জারি। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। এখন সফট টিস্যু সার্জারি কি, এই 6টা স্ট্রাকচারকে আমার অ্যাড্রেস করতে হবে। টিবিয়াল টেন্ডনকে লেংথেনিং করতে হতে পারে, ফ্লেক্সর ডিজিটারামকে লেংথেনিং করতে হতে পারে, অ্যাডাক্টর মাসেলকে লেংথেনিং অথবা রিলিজ করা লাগতে পারে, ফ্লেক্সর হেলিসিস এবং অ্যাকিলিস টেন্ডনকে। আর নিউরোভাস্কুলার বান্ডেলকে আইডেন্টিফাই করে এটাকে ডিস্টার্বড করা যাবে না, এটাকে ইনটেক্ট রাখতে হবে। এই হলো, এর সাথে আমার যে ক্যাপসুল থাকবে, লিগামেন্টস থাকবে, ফাইব্রোটিক ব্যান্ডস থাকবে, এগুলাকে রিলিজ করে জয়েন্ট ট্যাদারিংটাকে আমি কাটাবো। এই যে টোটাল প্রসিডিউরটা এতগুলা করলাম, এরই সংক্ষিপ্ত নাম হচ্ছে পিএমআর, প্ল্যান্টেরো মিডিয়াল রিলিজ, আবার কেউ বলে পোস্টেরো মিডিয়াল রিলিজ। পিএমআর দুইটা শব্দই ব্যবহৃত হয়। হ্যাঁ, হার্ট টিস্যু সার্জারি কি, এই যে কিউবয়েড ডিক্যান্সেলেশন, কিউবয়েডটাকে আমি সরাই ফেললাম, 3 থেকে 6 বছর ল্যাটারাল কলাম শর্টেটিং এ ব্যবহার করা হয়। ডিলুইন্স ইভান্স টেকনিক, হ্যাঁ, এটা একটা প্রসিডিউর। ডায়ার ক্যালকিনিয়াল অস্টিওটমি, মিডিয়াল ওপেন ওয়েস্ট ল্যাটারাল ক্লোজ ওয়েস্ট, খালি নামগুলো জানলেই হবে, এই ডিটেলস কিছু জানার দরকার নাই। যদি কোশ্চেন এসেই যায় হোয়াট আর দ্য হার্ট টিস্যু সার্জারি, শুধু নামগুলা বলবা। এখন আসো, নেম সাম কমন কনজেনিটাল অ্যানোমালি ইন অর্থোপেডিক। হোয়াট ইজ ক্লাব ফুট, পড়ে ফেলছি। হোয়াট আর দ্য ডিফরমিটিস অ্যান্ড প্রিন্সিপাল অফ ক্লাব ফুট ম্যানেজমেন্ট, পড়ে ফেলছি। এখানে কমন কিছু কনজেনিটাল অ্যানোমালি যদি বলে, প্রথমেই তো সিটিবি বলছো, এরপরে বলবা সিডিএইচ আর ডিডিএইচ। সিডিএইচ মানে কি, কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ। এটা প্রথম দিকে এই রোগটার নাম ছিল সিডিএইচ, পরবর্তীতে এটার নাম হয়ে গেছে ডিডিএইচ। এটা আমরা আজকে আলাপ করব একটু, মানে এটা আমরা পড়াই নাই, ক্লাস নেই নাই, সময় সুযোগ হইলে হয়তো নিব। আর এই সিডিএইচ ডিডিএইচ এমবিবিএস লেভেলে তোমাদের জন্য কঠিন, অত ডিটেলস জানা লাগবে না, খালি নামটা জানো যে সিডিএইচ একটা অসুখ বাচ্চাদের হয়, হিপ জয়েন্ট রিলেটেড, সেটা নাম হলো সিডিএইচ, কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ। এই রোগটা যখন আবিষ্কার হয় তখন এর নাম ছিল সিডিএইচ, পরবর্তীতে এটাকে নাম হয়েছে ডিডিএইচ। এখন আর সিডিএইচ আমরা বলি না, ডিডিএইচ বলি। ডিডিএইচ মানে হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ। তারপরে দেখো সিপিটি লেখছি, সিপিটি, সিপিটি মানে হচ্ছে কনজেনিটাল সিউডো আর্থ্রোসিস অফ টিবিয়া, এটা মোটামুটি একটা কমন ডিজিজ। কনজেনিটাল কক্সাভেরা, হ্যাঁ, নেক শেফট অ্যাঙ্গেল, হিপ জয়েন্টের নেক শেফট অ্যাঙ্গেলটা যা থাকে তার চেয়ে যদি কমে যায় সেটাকে বলে কক্সাভেরা। এটা একটা কনজেনিটাল ডিজিজ, বাচ্চাদের অনেক ক্ষেত্রে সময় পাই এটা। কনজেনিটাল ডিসলোকেশন অফ প্যাটেলা পাই, কনজেনিটাল হাইপার এক্সটেনশন অফ নি, কনজেনিটাল ফ্লেকশন কন্ট্রাকচার অফ নি, কনজেনিটাল মেটাটারসাস অ্যাডাক্টাস। আমি ক্লাব ফুট পড়ার সময় শেষ দিকে একটা ছবি দেখাইছিলাম যে মেটাটারসাসটা ভিতরের দিকে বাঁকা থাকে কনজেনিটালি, সেটার নাম হচ্ছে কনজেনিটাল মেটাটারসাস অ্যাডাক্টাস। এই 7-8টা জিনিস বলে ফেলছি। এই কোশ্চেনটা কয়েকবার আসছে যে কয়েকটা কনজেনিটাল অ্যানোমালির নাম লেখো, নাম বলো। তো এখানে 7-8টা লেখা আছে, তো এগুলা একটু মুখস্থ করে ফেলতে হবে, এগুলার ডিটেলস জানার দরকার নাই। কি কি ক্লাব ফুটে কি কি ডিফর্মিটি পাই, অ্যাঙ্কেল ইকুইনাস, হিল ইনভার্টেড, ফোরফুট অ্যাডাক্টেড এন্ড সুপাইনেটেড, ফুট কখনো কখনো ক্যাভাস ডিফর্মিটি থাকে, বলে দিবা। এর সাথে আমরা কখনো কখনো ক্রিজ পাইতে পারি, স্কিন ক্রিজ ইন দ্য মিডিয়াল সাইড এন্ড দ্য পোস্টেরিয়র সাইড অফ দ্য ফুট। এই যে ক্যাভাস, এই যে অ্যাডাকশন, এই যে ভ্যারাস, এই যে ইকুইনাস, ইকুইনাস, ভ্যারাস, অ্যাডাকশন, ক্যাভাস। ঠিক আছে, এই ডিফর্মিটি গুলো আমরা পাইতে পারি। প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট, বিফোর ম্যাচুরিটি, আফটার ম্যাচুরিটি।
আর হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে একটা প্লেন্টি গ্রেড ফুড কনজারভেটিভ করে আমরা যদি অ্যাচিভ করতে পারি সো নাইস, না হইলেও অপারেশন লাগলেও অপারেশনটার এক্সটেন্সিভিটিকে কমানো। এই হচ্ছে প্রিন্সিপাল অফ ক্লাব ফুড ট্রিটমেন্ট। দেখো আবার আসছে, নেম 5 congenital anomalies of lower limb। এই যে এগুলো আগের গুলারই নাম লিখছি। হোয়াট ইজ ক্লাব ফুট? পারো। ইনিউমারেট দ্য ট্রিটমেন্ট পলিসি অফ ক্লাব ফুট, পারো। এখন আসতেছে সিডিএইচ। মাথাটা একটু ঘুরাই যেতে পারে, তো 2 মিনিট একটু 1-1.5 মিনিট রেস্ট নাও। তাই সিডিএইচ দিয়ে আমরা আজকে আজকের ক্লাস শেষ করব। সিডিএইচ মানে হচ্ছে কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ, অর্থাৎ জন্মগতভাবে একটা বাচ্চার হিপ যদি ডিসলোকেটেড থাকে, ফিমোরাল হেডটা এসিটাবুলামে যদি না থাকে, এটাকে বলা হয় কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ। তো পরবর্তীতে দেখা গেল যে জন্ম থেকে একটা বাচ্চা হিপের কোনো প্রবলেম, হ্যাঁ, ডিসপ্লাস্টিক এসিটাবুলাম যদি থাকে, তো এই বাচ্চাটার রোগটা যদিও কনজেনিটাল, কিন্তু ম্যানিফেস্টেশনটা পরে হয়। ইনফ্যান্টে এক ধরনের ম্যানিফেস্টেশন হয়, ওয়াকিং চাইল্ডে এক ধরনের ম্যানিফেস্টেশন হয়, ইভেন অ্যাডাল্টে এক ধরনের ম্যানিফেস্টেশন হয়। তো সব ক্ষেত্রে যেহেতু সিডিএস মানে ডিসলোকেশন, একটা অংশকে বোঝানো হইতো, কিন্তু এর অনেকগুলা ভেরিয়েশন, অনেকগুলা জিনিস আছে যেগুলা এই সিডিএস শব্দ দিয়ে কভার করে না। এই কারণে এই সিডিএস টার্মটাকে একটা বড় শব্দের মধ্যে, বড় একটা টার্মের মধ্যে নেওয়া হয়েছে, ডিডিএইচ, ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ। এটা একটা স্পেকট্রাম অফ ডিসঅর্ডার। তো সিডিএইচটা ডিডিএইচ এর মধ্যে চলে আসছে। এখানে কোশ্চেন হয়েছে, হোয়াট ইজ কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ? What are the etiological factor of CDH? What are the diagnostic clinical finding of CDH? দেখো যে the older term congenital dislocation of hip has gradually been replaced by developmental dysplasia of hip from 1980 1980 that include infant who were normal at birth but in whom hip dysplasia or dislocation subsequently developed. আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স তারা ডিডিএইচ কে ডিফাইন করছে এজ এ কন্ডিশন হোয়ার দ্য ফিমোরাল হেড হ্যাজ অ্যান অ্যাবনর্মাল রিলেশন টু দ্য এসিটাবুলাম। এসিটাবুলামের সাথে ফিমোরাল হেডের একটা অ্যাবনর্মাল রিলেশন থাকে, অর্থাৎ ডিসলোকেশন পুরোপুরি হয় নাই। এটার আমরা একটা এক্সরেতে একটা ফাইন্ডিংস বের করি যে ফিমোরাল হেড তুমি সাবলাক্সেটেড ডিসলোকেটেড পেলে তো বুঝলাই। একদম ছোট একটা বাচ্চা, ওর ফিমোরাল হেড ওসিফিকেশন এক্সরেতে দেখা যাচ্ছে না, তখন বলে কি মেটাফাইসিয়াল একটা বিক থাকে, মেটাফাইসিসের রিজিয়নে একটা বিক থাকে, যেইটা ওইখানে এক্সরেতে 4টা কোয়াড্র্যান্ট করে দেখে যে নিচের মিডিয়াল কোয়াড্র্যান্ট থেকে বাইরে, এটাকে ডিডিএইচ বলে। তো একটু কঠিন কথা, জাস্ট এটা সংজ্ঞাটা মুখস্থ করে ফেলাও। দ্য সিনড্রোম ইন নিউবর্ন কনসিস্ট অফ ইনস্টেবিলিটি অফ হিপ, হ্যাঁ, এবং আলটিমেটলি সাবলাক্সেটেড অথবা ডিসলোকেটেড হয়। বুঝা গেছে? এটিওলজি, নো সিঙ্গেল কজ অফ ডিডিএইচ। কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, সেগুলা কি? লিগামেন্টাস ল্যাক্সিটি, বাচ্চার যদি লিগামেন্টাস ল্যাক্সিটি থাকে। ডিডিএইচ এর কমন কারণ হচ্ছে অ্যাসোসিয়েশন হচ্ছে ক্যাপসুল অফ দ্য হিপ জয়েন্ট ল্যাক্স থাকে এবং লিগামেন্ট ল্যাক্স থাকে। বাচ্চাটার যদি ব্রিচ প্রেজেন্টেশন থাকে, পোস্টনেটাল পজিশনিং, ওই যে দেখো না এক ধরনের লোক আছে হিপটাকে সডেল্ট করে, অর্থাৎ বাচ্চাকে তার পিঠের মধ্যে করে রাখে যে হিপ দুইটা অ্যাবডাক্টেড হয়ে আছে, তো ওই অবস্থা থেকেও এরকম পজিশন থেকে হয়। আর এসিটাবুলার ডিসপ্লাসিয়া যদি থাকে, এগুলো হচ্ছে কতগুলো ফ্যাক্টরস, এমনি বলবা। এখন ক্লিনিক্যালি কিভাবে ডায়াগনোসিস করবা? ক্লিনিক্যালি সিডিএইচ বা ডিডিএইচ ডায়াগনোসিস করা তোমাদের জন্য কঠিন, কিন্তু এইটা একদম মুখস্থ করে দিবা। নিউনেটে হিপ জয়েন্টটা খুব ইজিলি ডিসলোকেট করতে পারবা, আবার রিডিউস করতে পারবা, অর্থাৎ আনস্টেবল হিপ জয়েন্ট হুইচ ইজ ইজিলি ডিসলোকেটেবল, হুইচ ইজ ইজিলি রিডিউসিবল এবং ক্লিসিক সাইন, এই 3টা ফাইন্ডিংস পাইলে আমরা ডিডিএইচ ডায়াগনোসিস করব। ডিসলোকেটেবল, রিডিউসিবল এন্ড ক্লিসিক সাইন, এই 3টা কথা টার্ম সম্বন্ধে আমি আজকে কিছু কথা বলবো। ইনফ্যান্টের ক্ষেত্রে ডিসলোকেটেবল, রিডিউসিবল, ওকেশনালি, ক্লিসিক সাইন পাবা। ডিক্রিসড অ্যাবডাকশন অফ এফেক্টেড হিপ, যেই হিপ নিয়ে কথা হচ্ছে
ওইটার অ্যাবডাকশনটা কমে যাবে, অর্থাৎ লিমিটেশন অফ অ্যাবডাকশন হবে, গেলিয়াজি সাইন পজিটিভ হবে। ওয়াকিং চাইল্ডের ক্ষেত্রে ডিসলোকেশনটা পারসিস্ট করতে পারে, ক্লিসিক সাইন পাবা, ডিক্রিসড অ্যাবডাকশন পাবা, গেলিয়াজি সাইন পাবা, লিম্পিং পাবা, আর লেগটা শর্ট পাবা, আর বাইল্যাটারাল ডিডিএইচ এর ক্ষেত্রে লর্ডোসিস অফ লাম্বার স্পাইন পাবা। এই 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 স্লাইডটা মানে ডিটেইলস আমি তোমাকে পড়াবো না, ডিটেইলস পড়াতে গেলে মাথাটা অনেক গরম হয়ে যাবে। আর এই কোশ্চেনটা আমি জানি না আমাদের কোন টিচার করছে, আমি মনে করি এমবিবিএস লেভেলে এই কোশ্চেনটা অনেক হার্ড কোশ্চেন হয়ে গেছে। সিডিএইচ এটা তোমাদের লেভেলে আসা উচিত না, কিন্তু যেহেতু এসে পড়ছে আমরা একটু আলাপ করতেছি যে ক্লিনিক্যাল কিভাবে আমরা করব। এই দিয়ে নিউনেটে হইলে এইটা, ইনফ্যান্টে হইলে এইটা, ওয়াকিং চাইল্ডে হইলে এইটা। তো যেহেতু আজকে এই কঠিন স্লাইডটা তোমাদের দেখাই ফেলছি, তো এই টার্মগুলো একটু ক্লিয়ার করি না, যে ক্লিসিক সাইন কি, গেলিয়াজি সাইনটা কি, ডিসলোকেটেবল এটা কেমনে বুঝবো, রিডিউসিবল এটা কিভাবে বুঝবো। হ্যাঁ, এরপরের যে কথাগুলো ফর মানে তোমাদেরকে একটু ক্লিয়ার করার জন্য, একটু বোঝার জন্য। এই যে বার্লো সাইন এটা একটা টেস্ট, আরেকটা হলো অর্টোলানি একটা টেস্ট। দেখো পেশেন্টের এটা হলো এক্সামিনারের হাত, হ্যাঁ, এই এক্সামিনার খুব আলতো করে পেশেন্টের থাইটাকে ধরছে, এই থামটা হলো থায়ের মিডিয়াল সাইডে, আর পেশেন্টের এক্সামিনারের যে অন্য আঙ্গুলগুলা ওগুলা হচ্ছে ট্রোকেন্টারের উপরে। তো এরপরে জেন্টলি তুমি যদি একটু আলতো করে নাড়া দাও, পোস্টেরিয়রলি অ্যাডাক্ট করতে চাও, জেন্টলি অ্যাডাক্ট এন্ড পুশ পোস্টেরিয়রলি, তাইলে এই যে জয়েন্টটা, হ্যাঁ, ফিগার বি দেখো জয়েন্টটা আলতো করে ছুটে আসলো, এইটাই হচ্ছে ডিসলোকেটেবল। ডিডিএস না থাকলে ডিসলোকেটেবল হবে না। এর এই সাইনটার নাম হলো বার্লো সাইন, অর্থাৎ এখানে ছিল আমি আঙ্গুল দিয়ে হিপটাকে ডিসলোকেট করে ফেলতে পারলাম। ওকে, অর্টোলানি এটা ডিসলোকেটেড ছিল, এটাকে আমি আবার বসাই ফেলতে পারবো কেমনে, ওই বার্লোর রিভার্স, অর্থাৎ ট্রোকেন্টারের যে ইয়েটা ছিল ওইটার মধ্যে আমি যদি একটু ঠেলা দেই সেটা এখানে চলে আসলো। এটা হলো অর্টোলানি টেস্ট। অর্থাৎ এই দুইটা টেস্ট দিয়ে ক্লিনিক্যালি আমরা স্টেবিলিটি অফ দ্য হিপ জয়েন্ট দেখি, যদি পজিটিভ হয় এটা আমার ডিডিএইচ এর পক্ষে যায়। ওকে, লিমিটেশন অফ অ্যাবডাকশন, এই যে পেশেন্টকে শোয়াইছ, এটা তার ভালো পা, ভালো হিপ, দেখো কতটুকু অ্যাবডাকশন হয়েছে, আর এটা অ্যাবডাকশন হয় না, কারণ কি হিপটা তো ডিসলোকেটেড। তো এরকম যদি থাকে এই লিমিটেশন অফ অ্যাবডাকশন আমি পাইতে পারি। এই যে গেলিয়াজি সাইন, গেলিয়াজি সাইন পেশেন্টকে শোয়ায়ে এই পজিশনে রাখা, রাখলে দেখো এটা ভালো সাইড, এটা দেখো ছোট সাইড, এইটা এই যে এই লেংথ অফ টিবিয়াটা, হ্যাঁ, বলে এই নি জয়েন্টটা, এটা একটু ড্রুপিং হয়ে গেছে, ড্রুপিং। এই ড্রুপিং হওয়ার কারণে এটা ইন্ডিকেট করে যে আমার লিম্বের কোনো একটা পার্ট, হ্যাঁ, এটার লিম্বটা আমার ওই ভালো লিম্বের চাইতে শর্ট এন্ড, এই শর্ট এন্ড বোঝানোর জন্য গেলিয়াজি সাইনটা আমরা দেখি। গেলিয়াজি সাইন ক্যান ডিটারমাইন যে আমার টিবিয়াল কম্পোনেন্টে শর্টেনিং না ফিমোরাল কম্পোনেন্টে শর্টেনিং, ডিটেলস দরকার নেই। ক্লিসিক টেস্ট, ক্লিসিক টেস্ট হলো এই দেখো তোমার মিডল ফিঙ্গার এটা রাখবা হচ্ছে গ্রেটার টোকেন্টারে, আর এটা তোমার ইন্ডেক্স ফিঙ্গার এটা রাখবা কোথায়, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে, একটা লাইন তুমি কানেক্ট করবা, এটা আম্বিলিকাস দিয়ে যাবে নরমাল। আর যদি ডিডিএইচ হয়, এই এই ডিডিএইচ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এইটা যাবে হচ্ছে বিলো আম্বিলিকাস, বিলো আম্বিলিকাস দিয়ে যাবে। তো এই ক্লিসিক টেস্ট পজিটিভ হইতে পারে আমার ডিডিএইচ এর ক্ষেত্রে। আর এই যে দেখো এই পাশটা পেশেন্টের ব্যাক সাইডটা দেখো যে এই সাইডে কিন্তু কোনো অ্যাবনর্মাল ফোল্ড নাই থাই ফোল্ডের, কিন্তু এখানে থাই ফোল্ডের একটা অ্যাসিমেট্রি আছে। দিস অ্যাসিমেট্রি অফ থাই ফোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ পপ্লিটিয়াল এন্ড গ্লুটিয়াল ক্রিজ, তোমার এটা হচ্ছে ডিডিএইচ এর একটা এক্সট্রা ক্লিনিক্যাল ফাইন্ডিংস। ট্রেন্ডেলেনবার্গ টেস্ট ডিটেইলস জানা দরকার নাই, জেনে রাখো যে একটা ওয়াকিং অথবা একটা বড় বাচ্চার ক্ষেত্রে যদি ডিডিএইচ পাওয়া যায় তাহলে ট্রেন্ডেলেনবার্গ টেস্ট পজিটিভ হয়। তো ট্রেন্ডেলেনবার্গ টেস্ট কি আমি কিন্তু এই যে এখানে লিখে রাখছি, তোমরা যারা ইন্টারেস্টেড পড়বা অথবা আমাকে জিজ্ঞেস করো, আমি ডিটেইলস এক সময় বলে দিব। এখানে হয় কি, ধরো যেই সাইডটা এই যে এই সাইডটা সমস্যা তার রাইট হিপ, যখন তুমি নর্মাল কোনো হিপে দাঁড়াবা, নর্মাল পায়ে ভর দিয়ে দাঁড়াবা, তখন
ঠিক আছে? এই যে জায়গাটা মানে পেলভিসটা ড্রুপিং হবে না, কারণ নর্মাল সাইডে তোমার এই হিপ অ্যাবডাক্টর গুলা কাজ করবে। কিন্তু যখন তুমি একটা ডিজিজড পায়ে, ডিসলোকেটেড পায়ে দাঁড়াবা, তখন এই হিপ অ্যাবডাক্টর গুলা, এই হিপ অ্যাবডাক্টর মাসেল গুলা তোমার অপোজিট সাইডের পেলভিসটাকে ড্রুপিং থেকে ফিরাইতে পারবে না, এটা তো উইক হয়ে গেছে। তখন এটা ড্রুপ করবে, নিচে চলে আসবে। এই ড্রুপিংটাকে ফেরানোর জন্য পেশেন্ট করবে কি, তার এফেক্টেড সাইডে হেলে যাবে। এই জিনিসটাই হচ্ছে ট্যান্ডেলেনবার্গ সাইন। আর আমরা কি বলছিলাম, বাইল্যাটারাল হিপ ডিসলোকেশনে লর্ডোসিস বাড়ে। কেন লর্ডোসিস বাড়ে? এই পেশেন্টের বাইল্যাটারাল হিপ ডিসলোকেশন, এটাকে কম্পেনসেট করার জন্য সে স্পাইনাল লর্ডোসিস বাড়াই দিল। আমি একটু সংক্ষেপে বলি, সিডিএইচ মানে কি? কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ, এর নতুন নাম ডিডিএইচ। এর মানে হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ হিপ। এটা এস্টাবুলার কিছু প্রবলেম থাকে, যে প্রবলেমের কারণে বাচ্চাটার হিপ ডিসলোকেটেড থাকে, অথবা হিপ সাবলাক্সেটেড থাকে, অথবা হিপের স্টেবিলিটিটা নরমাল থাকে না। কমন কারণ হচ্ছে লিগামেন্টাস ল্যাক্সিটি। এছাড়া আরো কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো বলে আসলাম। আমরা ডায়াগনোসিস ক্লিনিক্যালি কেমনে করব? নিউনেটে এই অর্টোলানি, বার্লো, ক্লিসিক এগুলো দেখবো। আর একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে এই যে ফাইন্ডিংস গুলো দেখবো। আর আরো বড় বাচ্চাদের ক্ষেত্রে ওইগুলার সাথে সাথে অ্যাসিমেট্রি অফ থাইফোল্ড, তারপর হচ্ছে বাইল্যাটারাল হিপের ক্ষেত্রে আমরা এক্সেসিভ লর্ডোসিস এটা পাবো। আর ফাইনাল কেমনে আমরা করব? ফাইনালি আমরা করতে পারি একদম ছোট বাচ্চার জন্য আলট্রাসোনোগ্রাম, আর বড়দের জন্য এক্সরে। এভাবে আমি ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। এখন এই কোশ্চেনটা, হোয়াট ইজ কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ? etiological factor of CDH, diagnostic clinical finding। তো etiological diagnostic clinical finding আমি আর কথা বলবো না, এটা বলে ফেলছি। তো এই CDH সম্বন্ধে একটু কথা বলি। 1832 সালে গুইলাম দুপোয়ট্রেন সে এই কন্ডিশনটাকে প্রথম ডেসক্রাইব করছে, এবং এটাকে বলছে অরিজিনাল অর কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ, কারণ জন্মগতভাবেই সেটা তোমার ডিসলোকেটেড থাকে। তো পরে এই রোগটার চিকিৎসা হিসেবে অ্যাডলফ লরেন্স সে করছে কি, খুব প্রেসার দিয়ে ডিসলোকেশনকে রিডাকশন করছে। 174টা হিপ রিডাকশন করছে, কিন্তু দেখা গেছে এর বেশিরভাগই পরবর্তীতে এভিয়ান হয়ে গেছে। এই কারণে এই সায়েন্টিস্ট অ্যাডলফ লরেন্স, তাকে বলা হয় ফাদার অফ অ্যাভাস্কুলার নেক্রোসিস। এই যে ঝামেলা এগুলা মীমাংসা, এগুলা থেকে অনেক চেঞ্জ আসছে, ট্রিটমেন্ট প্যাটার্ন চেঞ্জ আসছে, এমনকি নাম সিডিএইচ এটাই চেঞ্জ হয়ে 1980 সালে ডিডিএইচ হয়ে গেছে। আজকে অনেক কঠিন কঠিন জিনিস আলাপ হয়ে গেছে। কোনো কোশ্চেন আছে? কল্পনা, কোনো কোশ্চেন নাই? স্যার কোশ্চেন বলতে যে ডিডিএস টা পড়াইছেন এটা আরেকবার স্যার দেখতে হবে, দেখে দেন হ্যাঁ, কোশ্চেন করতে হবে। ব্যাপারটা হচ্ছে কি একদম নতুন টপিক ছিল তো একদম স্যার। নতুন। এইটা যে যে টিচার কোশ্চেন করছে আমি তাকে মানে সাপোর্ট করতেছি না। সিডিএস ডিডিএস আমি 3বার দেখলাম কোশ্চেনটা আসছে, বাট এটা তোমাদের লেভেলে আসা উচিত না, কিন্তু যেহেতু এসে গেছে তো এটা কিছু মুখস্থ করে ফেলতে হবে। আর যদি তোমরা টাইম অ্যালাউ করো, আমি একদিন সিডিএইচ পড়াবো, বাট মানে আমাদের কমন টপিক গুলা শেষ হয়ে গেলে। জি স্যার, কমন টপিক গুলো শেষ হওয়ার পরে আপনারা যে টপিক গুলো পড়াতে চান এক্সট্রা পড়াতে হ্যাঁ, পারবো। যেগুলো একটু অ্যাবনর্মাল টপিক, এই যে এটা একটা অ্যাবনর্মাল টপিক, তাই না? জি এই স্যার। অ্যাবনর্মাল ক্রাশ ইনজুরি, এটা একটা অ্যাবনর্মাল টপিক তোমাদের লেভেলে। তো এইগুলা তোমরা একটু নোট করে রাখো যে স্যার এই টপিক গুলা আচ্ছা আমাদের স্যার। একটু নিলে ভালো হয়। তখন হচ্ছে আমরা ওই স্পেশাল ডিমান্ডের উপরে ওই ক্লাসগুলা করব। এছাড়া মানে অর্থোপেডিক্সে কিন্তু আমরা ওই আমি প্রায় 90টা কোশ্চেন কালেক্ট করেছিলাম। আজকে পর্যন্ত 60টা কোশ্চেন আলাপ হইলো, আরো 30 কোশ্চেন্স আই হ্যাভ। তো এই 30 কোশ্চেন্স এর মধ্যে বেশিরভাগ হচ্ছে বোন টিউমার রিলেটেড। তো আমি চাইতেছি কি, যে আগে ক্লাসটা নিয়ে তারপরে তোমাদের হচ্ছে ইয়েতে যাব। তো আমি যেরকম প্রিন্সিপালস অফ বোন টিউমার নেক্সট লাস্ট ক্লাসে পড়াইছি, আমি আগামী বুধবারে শেষ করব, আগামী রবিবারে মেলিগন্যান্ট টিউমার শেষ করে ফেলবো। আর আমরা যেরকম আজকে রবিবারে বক্স কোশ্চেন পড়াইলাম, আমি চাইতেছি নেক্সট বক্স কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য লাস্ট পার্ট অফ অর্থোপেডিক্স বক্স কোশ্চেন, এটা বুধবারে নিয়ে যাই, তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে। জি স্যার। জি স্যার, অবশ্যই।
আগে ক্লাসটা শেষ তাহলে করে ফেললেই ভালো হ্যাঁ হয় স্যার। পরপর 2টা ক্লাস, মনে করো আমি বুধবারে বিনাইনটা পড়াই ফেললাম, রবিবারে মেলিগন্যান্টটা পড়াই ফেললাম, নেক্সট বুধবারে আমার অর্থোপেডিক্স এর বাকি যেই বক্সটুকু আছে শেষ করে দিলাম। জি স্যার। তাহলে এইভাবে আগাই নাকি? স্যার আদাব। জি স্যার। স্যার একটু অ্যাম্পুটেশনের ভ্যারাইটিস গুলো আরেকবার বলবেন? অ্যাম্পুটেশনের ভ্যারাইটি 2 রকমের। হ্যাঁ, একটা হলো প্রভিশনাল, একটা হলো ডেফিনিটিভ। প্রভিশনাল মানে হলো যে একটা পেশেন্ট তোমার খুব এক্সটেন্ড করতেছে গ্যাংগ্রিন, সেলুলাইটিস অথবা ম্যালিগন্যান্সি, তো পেশেন্টকে আমি আপাতত অ্যাম্পুটেশন করে ডিজিজের অ্যাগ্রেসিভ পার্টটাকে সরাই ফেললাম। এতে কি হলো, আমার বডিতে সেপ্টিসেমিয়া হইলো না, এতে আমি বেঁচে গেলাম। বাট আমার যে অ্যাম্পুটেশন করে একটা খুব সুন্দর স্টাম্প পাওয়ার কথা, এই অ্যাম্পুটেশন প্রভিশনাল অ্যাম্পুটেশন করে হইলো না। ইভেন আমি যে 2টা ফ্লাপ রেখে আসলাম অ্যাম্পুটেশন স্টাম্পে, এই ফ্লাপটাকে আমি স্টিচও দেই না, এটাকে বলে গিলোটিন অ্যাম্পুটেশন, রেখে আসি। এটা হলো প্রভিশনাল। তো প্রভিশনাল রাখাটা আমার টার্গেট না, প্রভিশনাল হলো আপৎকালীন। তুমি আমার বাসায় আসছো, তোমাকে তো একটু ভালো মন্দ খাওয়ানো দরকার, তো একটু দেরি হবে, তো চা নাস্তা দিলাম, তো চা নাস্তা এটা হচ্ছে প্রভিশনাল। বাট তারপরে তোমার পছন্দ অনুযায়ী অথবা আমার পছন্দ অনুযায়ী খাওয়াইলাম, দ্যাট ইজ ডেফিনিটিভ। হ্যাঁ, তো এই রকমই প্রভিশনাল আর ডেফিনিটিভ 2 রকমের, এন্ড বিয়ারিং, নন এন্ড বিয়ারিং। তো আমরা ডেফিনিটিভ কিছু অ্যাম্পুটেশন করি, অ্যাম্পুটেশন করার পরে যে স্টাম্পটা থেকে যায় ওইটাতে পেশেন্ট যদি ওয়েট বিয়ার করে, তোমরা জানো আমি অ্যাঙ্কেলের সামনে একটা অ্যাম্পুটেশন করি, সাইম অ্যাম্পুটেশন বলে, বাকি অংশ অ্যাঙ্কেলের হিলটা থাকে ওইটাতে সে ওয়েট বিয়ার করে। তাহলে এইটা যদি ওয়েট বিয়ারিং কোনো ডেফিনিটিভ অ্যাম্পুটেশন করি, তাহলে সেটার নাম হবে এন্ড বিয়ারিং, মানে এন্ড ওয়েট বিয়ারিং ডেফিনিটিভ। আর যদি ওয়েট বিয়ারিং না হয় সেটা নন ওয়েট বিয়ারিং। এখন এন্ড বিয়ারিং, নন এন্ড বিয়ারিং এটার মধ্যে কিছু বেশ কম আছে। যেরকম এন্ড বিয়ারিং এ আমি যে তোমার ক্লোজ করব 2টা ফ্লাপ, এইটা টার্মিনাল এন্ডে দেওয়া যাবে না, কারণ স্কারটা যেটা থাকবে ওই স্কার যদি ওয়েট বিয়ারিং করো তাহলে সেখানে স্কার রিলেটেড কিছু কমপ্লিকেশন হবে। সেই ক্ষেত্রে আমি ওই 2 ফ্লাপকে স্টিচ দিব যেই জায়গায় নন মানে ওয়েট বিয়ার করবে না তার আগে পিছে। আর যদি আমার এই প্রশ্ন না থাকে যে ওয়েট বিয়ার, হাতে ফোর আর্মে একটা অ্যাম্পুটেশন করলাম, ওই ফোর আর্ম দিয়ে তো সে হাঁটবে না, তো ফোর আর্ম দিয়ে যেহেতু সে হাঁটবে না, সেই ক্ষেত্রে ওইখানে তুমি কসমেসিসটাকে মেনটেন করবা, আর স্টিচটা ক্লোজার অফ বোথ স্টাম্পস এটা তুমি টার্মিনালি করতে পারো। এই হলো টাইপস অফ অ্যাম্পুটেশন। থ্যাংক ইউ স্যার, বুঝছি। তো আজকে আমরা মনে হয় শেষ করে দেই নাকি? জি স্যার, আজকে শেষ করে দেওয়া যায়। হ্যাঁ, আজকে শেষ করে দেই, নেক্সট বুধবারে ইনশাল্লাহ আমরা কমন বিনাইন টিউমার অফ বোন নিয়ে ইনশাল্লাহ 10টার দিকে চলে আসবো। হ্যাঁ, জি স্যার। আর শিওর স্যার। আর থ্যাংক ইউ হচ্ছে স্যার। এই মানে এই ক্লাস শেষ মানে শেষ না, যদি এরপরে কোনো কোশ্চেন থাকে আমরা তো হচ্ছে মেসেঞ্জার আছে, ইভেন ফোনে হ্যাঁ কথা বলে, তোমাদেরকে বলতেছি যার যা কোশ্চেন থাকে হ্যাঁ তোমরা ফোন করতে পারো, অথবা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস তো যে কল্পনার কাছে আছে, মেইল করতে পারো, ইভেন মেসেজ পাঠাইতে পারো, আমি ইনশাল্লাহ রিপ্লাই করবো। হ্যাঁ, তো যারই যে কোশ্চেন যেটাই থাকবে, হয়তো 1 ঘন্টার ক্লাসে আমরা সব ডিটেইলস আলাপ করতে পারি না, যখনই যে কোশ্চেনটা মানে পরবর্তীতে জানার ইচ্ছা হবে আমাকে কাইন্ডলি মেইল করো বা মেসেজ দিও অথবা ফোন করো, আমরা সেটা ইনশাল্লাহ আলাপ করার চেষ্টা করব। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো ঠিক আছে তাহলে, জি স্যার, আজকের জন্য তাহলে আমরা এখানে হ্যাঁ শেষ করে আজকের দিই, জন্য এখানেই বুধবারে শেষ। আবার ইনশাআল্লাহ। হ্যাঁ জি ঠিক স্যার। আছে তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।